আমরা সার্স কোভ-2 বা আমাদের যে সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীব্যাপী বলতে গেলে কোভিড-19 এর জন্য আমাদের যে লকডাউন পিরিয়ড চলছে দীর্ঘদিন স্কুল বন্ধ আছে, ক্লাস হচ্ছে না। তো এই মুহূর্তে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে কিছু ক্লাস করে আমাদের ক্লাস 10-এ যারা 2021-এ মাধ্যমিক পরীক্ষায় অ্যাপিয়ার হবে তাদের জন্য কিছু ক্লাস আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই লকডাউন পিরিয়ডে করেছি, তাতে আপলোড করে দেবো। সেই লিঙ্কটা তোমাদের দেবো, সেই লিঙ্ক দেখে তোমরা বাড়িতে বসে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। আরও অন্যান্য লিঙ্কও আছে, সরকারি তরফ থেকেও দেওয়া হয়েছে। নিশ্চয়ই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে, সাবান দিয়ে হাত ধুবে, এগুলো মেনে চলবে। আজকে তোমাদের যে বিষয়টা আমি পাঠদান করতে যাচ্ছি সেটা হচ্ছে কেমিস্ট্রি পোর্শনে জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। আজকে যে বিষয়গুলো থাকবে সেগুলো একদিন করে বলছি, আমার পড়ানোর মধ্যে যেগুলো থাকবে, 1 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে যে জৈব রসায়ন। জৈব রসায়ন কি? জৈব রসায়ন কি? What is organic chemistry? What is organic chemistry? Organic chemistry. জৈব রসায়ন কি? রসায়ন কি আমরা বলেছি, রসায়ন হচ্ছে কেমিস্ট্রি। রসায়ন কথাটা এসেছে, রসায়নের ইংরেজি হচ্ছে কেমিস্ট্রি, যা কিমিয়া শব্দ থেকে এসেছে, আমরা জেনেছি কিমিয়া শব্দ থেকে এসেছে। এই কেমিস্ট্রিতে সাধারণত এই জৈব এবং অজৈব যৌগের অর্থাৎ সমস্ত ধরনের যৌগ বা মৌল, তাদের মধ্যে যে তাদের যে গঠন, তাদের ধর্ম, তাদের মধ্যকার যে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া এবং তাদের ব্যবহার, তাদের ক্ষতিকারক দিক, তাদের উপকারী দিক, তারপর তাদের প্রস্তুতি, গঠন, এইসব বিষয়গুলি আলোচিত হয়, সেটাই তাকেই বলা হচ্ছে রসায়ন বা কেমিস্ট্রি। আর এখানে আমরা জৈব রসায়নটা বা রসায়নের শাখা আছে, তার মধ্যে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি একটা শাখা। এই জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি একটা জৈব যৌগের একটা হচ্ছে কেমিস্ট্রি শাখা। কেমিস্ট্রি অনেক শাখা আছে, যেমন দুই একটা যদি আলোচনা করি, আমরা ওষুধ শিল্পে অর্থাৎ ফার্মাকোলজিতে সেখানে একটা কেমিস্ট্রি একটা অংশ ব্যবহার করা হয়, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি। কিছু কিছু ইনঅর্গানিক সেখানে আছে। আবার আমরা যদি বলি শিল্পে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, সিমেন্ট তৈরি, কাঁচ তৈরি, আরো অন্যান্য রাসায়নিক দ্রব্য তৈরি, সেখানে একটা অংশ আছে। এরকম বিভিন্ন ভাগের মধ্যে জৈব রসায়ন একটা ভাগ। সেই জৈব রসায়ন নিয়ে আমি আজকে আলোচনা করব। জৈব রসায়ন বলতে কি বোঝায় যদি আমরা বলি, তাহলে জৈব যৌগ, জৈব যৌগগুলির গঠন, তাদের প্রস্তুতি, তাদের ধর্ম, তাদের মধ্যকার ক্রিয়া বিক্রিয়া, তাদের ব্যবহার, তাদের উপকারী দিক, অপকারী দিক ইত্যাদি সম্পর্কে রসায়নের যে শাখায় বিশদভাবে আলোচনা করা হয় তাকেই বলা হয় জৈব রসায়ন। এখন জৈব যৌগ, এই কথাটা যেটা বললাম যে আমাদের জৈব যৌগগুলো কোনগুলো, সাধারণত জীবদেহ থেকে উৎপন্ন যে সকল যৌগ তাদের বলা হয় জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড। জৈব যৌগ আমাদের প্রাকৃতিক আমরা কিছু ব্যবহার করে থাকি, যেমন ধরো চিনি, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ভোজ্য তেল, কেরোসিন, পেট্রোল, ডিজেল, তারপর হচ্ছে যে তোমার বিভিন্ন ধরনের ভোজ্য তেল,
তারপরে চিনি, তারপরে সাবান, ডিটারজেন্ট, সার, ইউরিয়া সমেত অন্যান্য অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট বাদ দিয়ে ইউরিয়া, তারপরে কীটনাশক, তারপরে তোমার ঔষধ, বিভিন্ন ধরনের ওষুধ, তারপরে তোমার ডেটল ইত্যাদি, পেট্রোলিয়াম জাত দ্রব্য, এগুলো হচ্ছে জৈব যৌগ। তো এই জৈব রসায়নকে আরেকটা নামে ডাকা হয়, সেটার নামটা হচ্ছে যে কার্বনের রসায়ন বলা হয়। কার্বনের রসায়ন বলা হয়। এবং কেন কার্বনের রসায়ন বলা হয়? কার্বনের রসায়ন বা কেমিস্ট্রি অফ কার্বন বলা হয়। কেমিস্ট্রি অফ কার্বন একে বলা হয়। জৈব রসায়নের আরেকটা নাম হয় কার্বনের রসায়ন, কেমিস্ট্রি অফ কার্বন। কেন বলা হয়? জৈব যৌগগুলো যেগুলো আছে, প্রায় 10 লক্ষেরও বেশি জৈব যৌগ আছে। এই জৈব যৌগগুলোর যে উপাদান মৌল, আমরা জানি যে যৌগগুলো দুই বা তার বেশি মৌলের সমন্বয়ে গঠিত হয়, তাদের মধ্যে রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। জৈব যৌগ যেগুলো আছে তাদের উপাদান মৌলগুলোর মধ্যে অবশ্যই একটা মৌল কার্বন, সেই কার্বন থাকবেই। সেজন্য জৈব রসায়নের আরেক নাম হচ্ছে কার্বনের রসায়ন। এগুলো যে জৈব রসায়ন সম্পর্কে বললাম। এবার হচ্ছে যে জৈব যৌগ বলতে কি বুঝায় বা জৈব যৌগ বলতে কি বুঝায়? জৈব যৌগ বলতে আমরা কি বুঝবো? অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড বলতে আমরা বুঝবো অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ড। জৈব যৌগ বলতে গেলে প্রথম জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। এক নম্বর হচ্ছে যে এরা জীবদেহ থেকে জাত হতে পারে। মেন 2 নম্বর হচ্ছে এই যৌগগুলি অন্যতম প্রধান উপাদান হচ্ছে কার্বন, সি। কার্বন, আমরা জানি কার্বনের চিহ্ন হচ্ছে সি। এরা হচ্ছে সমযোজী যৌগ, মানে সমযোজ্যতার মাধ্যমে এরা তৈরি হয়। সমযোজী যৌগ। এরা সাধারণত দাহ্য। এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম। অপেক্ষাকৃত বলতে তড়িৎযোজী যৌগ বা আণবিক যৌগ অপেক্ষা কম। এদের মধ্যে ধর্ম দেখা যায়, যেমন ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। ক্যাটিনেশন ধর্ম, এটা বিস্তৃতভাবে ব্যাখ্যা হবে পরে। ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। এদের মধ্যে সমাবয়বতা বা আইসোমারিজম ধর্ম দেখা যায়। এদের মধ্যে কার্যকরী মূলক বা কার্যকরী গ্রুপ থাকে, ফাংশনাল গ্রুপ থাকে। কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ থাকে। এছাড়াও এদের যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, সেই রাসায়নিক বিক্রিয়াগুলো হয় জটিল, ধীর গতি সম্পন্ন এবং উভমুখী। ধীর গতি সম্পন্ন এবং উভমুখী। এই বৈশিষ্ট্যগুলো জৈব যৌগের মধ্যে দেখতে পাওয়া যায়। উদাহরণ তো আমরা বলেছি যে জৈব যৌগের উদাহরণ এর আগে আলোচনা করেছি। এখন এই যে বললাম যে জৈব যৌগ মাত্রই হচ্ছে কার্বনের যৌগ, অর্থাৎ জৈব যৌগে কার্বন থাকবেই।
এরকম আমাদের মনে হতে পারে তাহলে কি কার্বনের যৌগ যেগুলো সেগুলো জৈব যৌগ? এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে 3 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে জৈব যৌগ মাত্রই কার্বনের যৌগ, কিন্তু সমস্ত কার্বনের যৌগ, সমস্ত কার্বন ঘটিত যৌগ জৈব যৌগ নয়। জৈব যৌগ নয়, এটা ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাদের থাকতে পারে, বা এরকম বলতে কোন একটা পার্টিকুলার যৌগ দিয়ে বলা হতে পারে, কোন একটা নির্দিষ্ট যৌগ দিয়ে বলা হতে পারে এটা কি জৈব যৌগ যদি যেহেতু কার্বন আছে। প্রথমত বলি যে জৈব যৌগ মাত্রই কার্বনের যৌগ, এই কথা ঠিক। জৈব যৌগের একটা উপাদান কার্বন থাকবে, যেমন C6H12O6 গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ, এতে কার্বন আছে। যদি বলি C12H22O11 অর্থাৎ চিনি, এতে কার্বন আছে, এখানেও কার্বন আছে। যদি বলি ইথাইল অ্যালকোহল C2H5OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা অ্যালকোহলও বলি আমরা, ইথাইল অ্যালকোহল, এতে কার্বন আছে। যদি বলি মিথেন, মিথেন একটা গ্যাস, এতে কার্বন আছে না মিথেন। যদি বলি ভিনিগার CH3COOH অ্যাসিটিক অ্যাসিডের লঘু দ্রবণ ভিনিগার, এতে কার্বন আছে। এগুলো এরকম যদি আমি যৌগ বলে যাই জৈব যৌগ, দেখা যাবে প্রত্যেক ক্ষেত্রেই একটা করে উপাদান কার্বন। যেমন এখানে 6টা কার্বনের পরমাণু আছে, এটা হচ্ছে গ্লুকোজ। চিনিতে 12টা কার্বন পরমাণু আছে, ইথাইল অ্যালকোহলে 2টো আছে, মিথেনে একটা আছে, এবং ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিডে একটা আছে। অর্থাৎ জৈব যৌগ মাত্রই উপাদান হিসাবে কার্বন মৌল থাকে। কিন্তু যদি আমরা বিপরীতটা দেখি যে কার্বনের যৌগ মানেই যে জৈব যৌগ, সেটা কিন্তু নয়। কারণ অন্যান্য বৈশিষ্ট্যগুলো, জৈব যৌগের যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিন্তু ওই যৌগগুলির মধ্যে লক্ষ্য করা যায়। যেমন প্রথমে যদি আমি বলি কার্বন মনোক্সাইড, এর নাম হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডে একটা কার্বন পরমাণু আছে। কার্বন মনোক্সাইড কিন্তু একটা অজৈব যৌগ, জৈব যৌগ নয়। কেন জৈব যৌগ নয়? না, কার্বন পরমাণু থাকলেও এটা অজৈব যৌগ। কেন না, জৈব যৌগের অন্যান্য বৈশিষ্ট্য যেমন সমবায়বতা এর মধ্যে দেখা যায় না, কার্বনের ক্যাটিনেশন ধর্ম এর মধ্যে দেখা যায় না, এর মধ্যে কোনো কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ নেই, এবং এর কোনো সমবনীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ হয় না। ঠিক একইভাবে আমরা যদি কার্বনের যৌগ আরেকটা লিখি কার্বন ডাইঅক্সাইড, এটাও কার্বনের যৌগ, কিন্তু এটা অজৈব যৌগ, এটাও অজৈব যৌগ। এছাড়াও যদি বলি আমি মার্বেল পাথর CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, এর আরো অনেক নাম আছে, যেমন চুনা পাথর বলে ডাকা হয় একে, চুনা পাথর বা মার্বেল পাথর, এটাও অজৈব যৌগ। এখানেও দেখছি একটা কার্বন পরমাণু আছে, কিন্তু ওই একইভাবে জৈব যৌগের অন্যান্য বৈশিষ্ট্যগুলো মেনে চলে না। এছাড়াও যদি আমরা কার্বনের যৌগ দেখি, যেমন আমরা খাবার সোডা, যেটা NaHCO3H2O, এটা কে আসলো খাবার সোডা যদি বলি, তাহলে এটাও অজৈব যৌগ, যদিও এখানে কার্বন পরমাণু আছে। এরকম আমরা অসংখ্য উদাহরণ দিতে পারি যেখানে যৌগের মধ্যে একটা উপাদান কার্বন হলেও সেটা জৈব যৌগ নয়, সেটা হচ্ছে অজৈব যৌগ। এই হচ্ছে একটা পয়েন্ট, এটা তোমাদের নোট ডাউন করতে বলবো। এটা তোমাদের একটা ব্যাখ্যামূলক প্রশ্ন হতে পারে এখান থেকে, যে কার্বনের যৌগ হলেই কি সেটা জৈব যৌগ হতে পারে? যুক্তি সহ বল। অষ্টাদশ শতাব্দী মানে আমরা বলতে পারি
যে 1701 থেকে 1800 পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাকে বলা হচ্ছে অষ্টাদশ শতাব্দী। অষ্টাদশ শতাব্দী 100 বছর। এই সময়টাতে সমস্ত বিজ্ঞানীরা যারা যৌগ নিয়ে বা রসায়ন নিয়ে গবেষণা করছেন বা পড়াশোনা করছেন, তারা বলছেন যে প্রাণ শক্তি ছাড়া বা জীবদেহ ছাড়া জৈব যৌগের অস্তিত্ব কল্পনা করা যায় না, বা সেখান থেকেই হয়তো তার উত্তর। আমরা জানি আমাদের দেহ অসংখ্য জৈব যৌগ নিয়ে গঠিত। আমাদের যে খাদ্যগুলো আমরা খাই, বিশেষ করে শ্বেতসার বা শর্করা, শ্বেতসার বা শর্করা আমাদের দেহের একটা মূল উপাদান, যার মনোমার হচ্ছে C6H12O6, যেটা আগে আলোচনা করলাম। যদি যে প্রোটিন আমরা খাই, প্রোটিন, তার মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। ফ্যাট জাতীয় খাদ্য যেটা আমাদের বডিতে আছে, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, এগুলো হচ্ছে তাদের মনোমার বা বলতে পারো সরলতম রূপ। এছাড়াও আমাদের শরীরে আরো যদি আমরা সূক্ষ্মভাবে দেখি, কোষের মধ্যে ডিএনএ আছে, আরএনএ আছে, এগুলো সব জৈব পদার্থ। কিন্তু সর্বপ্রথম 1784 খ্রিস্টাব্দে 1784 খ্রিস্টাব্দে ল্যাভয়েসি, মানে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে বলছি, শেষের দিকে ল্যাভয়েসি বিজ্ঞানী, নাম তোমরা শুনছো, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। উনি প্রথম বায়ু উপাদানগুলির মধ্যে যে নাইট্রোজেন অক্সিজেন প্রধান উপাদান, তা তিনি প্রমাণ করেছিলেন। এখন এই ল্যাভয়েসি তিনি জৈব যৌগকে দহনের মধ্য দিয়ে দেখালেন যে জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন। তারপর আরো ভালোভাবে আমাদের কাছে তুলে ধরলেন জার্মান বিজ্ঞানী ভোলহার। এবারে প্রশ্নটা মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, জৈব যৌগ সম্পর্কে সেখানে একটা প্রশ্ন ছিল। বিজ্ঞানী ভোলহার প্রথম 1828 খ্রিস্টাব্দে, 1800 পর্যন্ত আমি বলেছি যে অষ্টাদশ শতাব্দী, 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলহার তিনি প্রথম ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে সর্বপ্রথম তিনি জৈব বস্তু ছাড়া বা কোনো প্রাণ শক্তি ছাড়া জৈব যৌগ প্রস্তুত করলেন। এটা কিন্তু একটা রিমার্কেবল, বিজ্ঞানের জগতের ক্ষেত্রে একটা যুগান্তকারী আবিষ্কার। তিনি সর্বপ্রথম একটা অজৈব যৌগ থেকে, যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, যৌগটার সংকেত হচ্ছে NH4CnO। এখান থেকে তিনি আবিষ্কার করলেন এটা হচ্ছে অজৈব যৌগ। এই অজৈব যৌগ থেকে তিনি জৈব যৌগ প্রস্তুত করলেন। সেই জৈব যৌগটা কি? NH4CnO। এটা তাপের প্রভাবে পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হলো ইউরিয়া। প্রথম কৃত্রিম জৈব যৌগ, যা ইনঅর্গানিক বা অজৈব যৌগ থেকে তৈরি করলেন বিজ্ঞানী ভোলহার। এটা বিজ্ঞানের জগতে একটা বড় আবিষ্কার। এরপর আমরা আসছি যে আমাদের প্রাত্যহিক জীবনে, মানে প্রতিদিনকার জীবনে আমরা জৈব যৌগের ব্যবহার করে থাকি। সেগুলো কি কি হতে পারে আমি এর আগে বলার চেষ্টা করেছি, আরো ডিটেইলসে একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি, এক নম্বর, সকালে উঠেই আমরা সকলে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি। টুথপেস্ট দিয়ে
দাঁত মাজি। টুথপেস্ট দিয়ে দাঁত মাজি প্রথমে সকালে, আমরা সকালে উঠে আমরা জানি। সেটা হচ্ছে কি, এখানে একটা ডিটারজেন্ট থাকে, প্রত্যেকটা টুথপেস্টে অনেক মিক্সচার থাকে, যেটা হচ্ছে মিশ্রণ, তার মধ্যে একটা অন্যতম উপাদান হচ্ছে ডিটারজেন্ট। এই ডিটারজেন্টটা কিন্তু এই আমাদের কাপড় কাচা ডিটারজেন্ট বা বাসন মাজা ডিটারজেন্ট নয়, এটা হচ্ছে অ্যানায়নিক ডিটারজেন্ট। অ্যানায়নিক ডিটারজেন্ট, ডিটারজেন্টের অনেক প্রকার আছে, অ্যানায়নিক ডিটারজেন্ট, ক্যাটায়নিক ডিটারজেন্ট এবং অআয়নিক ডিটারজেন্ট। এই আয়নিক ডিটারজেন্টটা টুথপেস্টে ব্যবহার করা হয়, ক্যাটায়নিক ডিটারজেন্ট ব্যবহার করা হয় মাউথ ওয়াশে অর্থাৎ ফেস ওয়াশ, আর অআয়নীয় যে ডিটারজেন্ট সেটা হচ্ছে বাসন মাজার কাজে ব্যবহার করা হয়। তো আর অ্যানায়নিক ডিটারজেন্ট যেটা এখানে ব্যবহার করা হয় তার সংক্ষিপ্ত নাম হচ্ছে এসডিএস। এসডিএস সংক্ষেপে মনে রাখতে গেলে এসডিএস এর পুরো নামটা হচ্ছে সোডিয়াম, এস মানে সোডিয়াম, সোডিয়াম তারপরে 4 ডোডেসাইল, ডোডেসাইল, ডোডেসাইল বেনজিন সালফোনেট, ডোডেসাইল বেনজিন সালফোনেট, এই যৌগটা এখানে ব্যবহার করা, অর্থাৎ এটা একটা জৈব যৌগ। এসডিএস পুরো নাম, এসডিএস এর পুরো নাম হচ্ছে সোডিয়াম 4 ডোডেসাইল বেনজিন সালফোনেট। এটাকে ব্যবহার করা হয়। এর যদি সংকেতটা আমরা বলি, সংকেতটা হচ্ছে এরকম CH3O3, যৌগের সংকেতগুলো খুব বড় বড় হয়, 10 CH2, তারপরে একটা বেনজিন রিং থাকে, এখানে বেনজিন রিংটা এরকম, তারপরে হচ্ছে SO3 Na+, এই হচ্ছে যে এর সংকেত। এখানে প্রথম বললাম যে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি সেই টুথপেস্টের মধ্যে আমরা প্রথমে সকালে এটা পেলাম। তারপর তো আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের, যেমন সকালে চা খাবো, তাহলে চা খেলে সেই চায়ের পাতাও একটা অর্গানিক সাবস্টেন্স। এছাড়া আমরা ব্যবহার করি চা খেতে চিনি, চিনি চিনি হচ্ছে তার জৈব যৌগ C12H22O11 চিনি। তারপর যদি আমরা স্নান করতে যাই সেখানে সাবান ব্যবহার করি, পামিটিক অ্যাসিড এবং স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম গঠিত লবণ থাকে, আমরা জানি এটা যে সাবান। তারপরে আমরা যদি শ্যাম্পু ব্যবহার করি, শ্যাম্পু, সেই শ্যাম্পুতেও এটা আছে, শ্যাম্পু। ঘর মোছার কাজে যে লাইজল ব্যবহার করা হয়, এই লাইজল হচ্ছে একটা ডিসইনফেক্টেন্ট, এটাও একটা হচ্ছে অর্গানিক সাবস্টেন্স অর্থাৎ হচ্ছে জৈব যৌগ, তার মিশ্রণ আছে। এছাড়াও যদি আমরা কোথাও কেটে ছড়ে যায় সেখানে ডেটল লাগাই, ডেটল হচ্ছে ক্লোরোজাইলিনল, ক্লোরোজাইলিনল এবং টার্পিনয়েডস, টার্পিনিওলস এর মিশ্রণ, ক্লোরোজাইলিনল এবং টার্পিনিওলের মিশ্রণ, এটা হচ্ছে ডেটল। তারপরে গেল আমরা ভোজ্য তেল, অর্থাৎ রান্নার ক্ষেত্রে তেল ব্যবহার করা হয়, যে কোনো ভোজ্য তেল, সেটা সরষের তেল হতে পারে, সেটা সূর্যমুখী তেল হতে পারে, যে কোনো ভোজ্য তেল রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে, সেগুলো হচ্ছে যে অর্গানিক অর্থাৎ জৈব যৌগ। এছাড়াও আমাদের যে কোনো ধরনের ঔষধ বা ড্রাগ, যদি আমরা আয়ুর্বেদিক ওষুধও বলি, আয়ুর্বেদিক ওষুধের মধ্যে গাছপালা, তাদের শিকড় বাকড় পাতা সমস্ত কিছুর মধ্যেই জৈব যৌগ আছে। এছাড়াও আমাদের যে সিনথেটিক অর্থাৎ তৈরি করা হয়েছে যে সকল ড্রাগ বা ওষুধ, সেগুলোর মধ্যেও হচ্ছে যে অর্গানিক বা জৈব যৌগ আছে। যেমন আমরা যদি আমাদের ছোটখাটো জ্বর জ্বালা হয় সেখানে আমরা প্যারাসিটামল ব্যবহার করে থাকি, এই প্যারাসিটামলটাও হচ্ছে একটা জৈব যৌগ। এছাড়া আমাদের যদি গ্যাস অম্বল হয়ে থাকে সেখানে আমরা ডাইজিন, ওমিপ্রাজল, ল্যান্সিপ্রাজল এগুলোকে ব্যবহার করে থাকি, এগুলো হচ্ছে যে আমাদের জৈব যৌগ। প্যারাসিটামল হচ্ছে প্যারাসিটামল যে ড্রাগটা, এটাকে বলা হয় পাইরিডেসিক প্যারাসিটামল, প্যারাসিটামল এটা হচ্ছে পাইরিডেসিক ড্রাগ বলা হয়, পাইরিডেসিক, পাইরিডেসিক এটা সাধারণত জ্বর, হাত পা যন্ত্রণা এসবকে ব্যবহার করা হয়। এর রাসায়নিক নাম হচ্ছে 4 অ্যাসিটামিনোফেনল, 4 অ্যাসিটামিনোফেনল। এর
সংকেতটা হচ্ছে এরকম OH দিয়ে এখানে একটা বেঞ্জিন রিং তারপর থাকে NH C ডাবল বন্ড O CH3 এই হচ্ছে যে এর প্যারাসিটামলের হচ্ছে যে তোমার সংকেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দৈনন্দিন জীবনে জৈব যৌগের অপরিসীম গুরুত্ব আছে এবং আমাদের যে বডির মেকানিজম খাদ্য বস্তু থেকে আরম্ভ করে সমস্ত কিছু সেখানেও জৈব যৌগের একটা অবদান আছে, ভালো অবদান আছে এবং জৈব যৌগের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি অজৈব যৌগের তুলনায় আগেই বলেছি আমি যে 10 লক্ষেরও বেশি। এরপর আমরা যদি বলি জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো কি কি, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগের বৈশিষ্ট্যগুলি কি, বৈশিষ্ট্য সমূহ ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানিক কম্পাউন্ডস জৈব যৌগ সমূহের বৈশিষ্ট্য সমূহ। এটা এক নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে যদি উপাদান বা কম্পোনেন্টস এই উপাদান দেখি তাহলে উপাদানগুলো দেখলে দেখতে পারবো যে জৈব যৌগ মাত্রই কার্বন মৌল থাকবে, কার্বন মৌলে এক বা একের বেশি পরমাণু থাকবে। যেমন তো উদাহরণ দিয়ে বলেছি C6H12O6 গ্লুকোজ 6টা আছে। যদি বলি ইথাইল অ্যালকোহল C2H5OH দুটো আছে, মিথেন CH4 একটা আছে। এরকম মানে কমপক্ষে একটা কার্বন থাকবে, তার সঙ্গে হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, ক্লোরিন থাকবে, হ্যালোজেন গুলো সবই ক্লোরিন আরই, নাইট্রোজেন থাকবে, অর্থাৎ কার্বন থাকবে। দু নম্বর হচ্ছে যে প্রকৃতি, এটা আমি একটু বিস্তারিতভাবে তোমাদের বলবো যে প্রকৃতি এটা অর্থাৎ রাসায়নিক গঠন যেটা বলি বা রাসায়নিক গঠন সেটা কিরকম না, এটা সমযোজী যৌগ বলতে গিয়ে একটু বিস্তৃতভাবে বলি যে তোমরা এটা লিখে নেওয়ার পর আমি তোমাদের বলছি যে সমযোজী যৌগ আর আণবিক যৌগ কাদের বলবো সেটা যদিও একটা অন্য চ্যাপ্টারে তোমাদের আলোচনা করার কথা, কিন্তু এই প্রসঙ্গক্রমে একটু বলে দিই তোমাদের যে এখানে যে যৌগ গঠিত হয় সেটা সমযোজ্যতার মধ্য দিয়ে গঠিত হয়। আমরা জানি যে তিন ধরনের যোজ্যতা আছে, একটা হচ্ছে তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। এখানে সাধারণত ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে আয়ন গঠিত হয়, তারপরে সে আণবিক স্থিতিবিকর্ষণজনিত বলের প্রভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এখানে সেই অর্থে কোনো বন্ডিং থাকে না। যেমন একটা উদাহরণ দিই, আমরা যে নুনটা খাই খাদ্য লবণ, এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে খাদ্য লবণ যে নুনটা আমরা খাই। এর সঙ্গে আরো অন্যান্য উপাদান থাকে, ক্যালসিয়াম ক্লোরাইড সামান্য মিশ্রিত থাকতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকতে পারে, কিন্তু মূল উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ। এই সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আর ক্লোরিন পরমাণু থাকে। এটা হচ্ছে সোডিয়াম আমরা ছোট থেকেই পড়ে আসছি। আর এটা হচ্ছে ক্লোরিনের চিহ্ন হচ্ছে Cl। এখন এর যদি আমরা পরমাণু ক্রমাঙ্ক জানি সেটা হচ্ছে 11 আর এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17। এর ইলেকট্রন বিন্যাস যদি দেখি তাহলে কে কক্ষে দুটো থাকবে, এর কক্ষে 8টা থাকবে এবং এন কক্ষে 1টা থাকবে। এর হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে কক্ষে দুটো থাকবে, এন কক্ষে 8টা থাকবে, এন কক্ষে থাকে 7টা ইলেকট্রন। অর্থাৎ এর সবচেয়ে বাইরের কক্ষ এন কক্ষ, সেখানে 1টা থাকে, আর অর্থাৎ সোডিয়ামের। আর ক্লোরিনের সবচেয়ে বাইরের কক্ষে থাকে 7টা ইলেকট্রন। এবং পরমাণুগুলোর মধ্যে মৌলের পরমাণুগুলো সবসময় তারা সুস্থিত হতে চায়, এজন্য সবচেয়ে বাইরের ইলেকট্রনগুলোকে তারা বলে ত্যাগ করে আর এর বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করে বাইরের পক্ষে 8টা ইলেকট্রন পূরণ করতে চায়। একে বলা হচ্ছে ল অফ অপটেক। একমাত্র হাইড্রোজেন তার সবচেয়ে বাইরের পক্ষে দুটো ইলেকট্রন পূরণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে। এজন্য এই রুলটাকে বলা হয়, এই নিয়মটাকে বলা হয় ল অফ ডুয়েট দ্বৈত সূত্র।
আর এইটাকে বলা হয়, যেটা আলোচনা করছি সেটা বলা অর্থাৎ সবচেয়ে বাইরের পক্ষে 8টি ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতা তাকে বলা হয় ল অফ অক্টেট অষ্টক সূত্র। এখন সোডিয়াম তার সবচেয়ে বাইরের পক্ষ থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ এখানে ছিল কে তে দুটো, এল এ 8টা আর এন এ 7টা, তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করলে এখানে তার পরমাণু ক্রমাঙ্ক ছিল 11, 11 পরমাণু ক্রমাঙ্ক ছিল। এখানে তার প্রোটন সংখ্যা হলো 11, ইলেকট্রন সংখ্যা একটা যেহেতু 11 থেকে কমে গেল 10 হলো, সেজন্য একটা প্রোটন বেড়ে গেল আর একটা প্লাস হলো, অর্থাৎ সেটা একটা মনোপজিটিভ আয়ন তৈরি করলো, অর্থাৎ Na+ আয়ন তৈরি করলো। একে বলা হয় ক্যাটায়ন। আমরা জানি যে পজিটিভ তড়িৎগ্রস্ত বা ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে ক্যাটায়ন বলে। এরপর ক্লোরিন ওই ইলেকট্রনটা যেটা সোডিয়াম ছেড়ে দিল সেটাকে যদি গ্রহণ করে তাহলে সেটা ক্লোরাইড আয়ন তৈরি করলো, অর্থাৎ এটা নেগেটিভ আয়ন তৈরি করলো, একে বলা হয় অ্যানায়ন। এর পরমাণু ক্রমাঙ্ক 17, অর্থাৎ এর প্রোটন সংখ্যা হলো 17, কিন্তু ইলেকট্রন বেড়ে গেল, 17 + 1 হলো, অর্থাৎ 18টা হলো। একটা ইলেকট্রন বাড়লো বলে 17টাকে প্রশমিত করলো, কিন্তু একটা ইলেকট্রন বেড়ে গেল বলে এর 1 মাইনাস হলো, অর্থাৎ একটা অ্যানায়ন তৈরি। এখন এই ক্যাটায়ন এবং অ্যানায়ন, অর্থাৎ সোডিয়াম ক্যাটায়ন এবং ক্লোরাইড নেগেটিভ আয়ন Na+ এবং Cl- এরা পরস্পর স্থির তড়িতাকর্ষণ জনিত বলের প্রভাবে যুক্ত হয়ে এই NaCl যৌগটাকে উৎপন্ন করলো। NaCl সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে তড়িৎ যোজ্যতা। এভাবে তড়িৎ যোজ্যতা তৈরি হয়। আর আমি খুব সিম্পলি উদাহরণ দিয়ে সমযোজ্যতাকে আমাদের বোঝাই, দেখবো যে সেখানে যে যৌগটা গঠিত হচ্ছে সেই যৌগের মধ্যে যে মৌলের পরমাণুগুলো আছে তারা সবচেয়ে বাইরের পক্ষ থেকে ইলেকট্রন এর জোড় গঠন করছে, প্রত্যেকে সেখান থেকে নিয়ে একটা করে জোড় গঠন করছে, পেয়ার বা জোড়, এবং সেই জোড়টাকে সমভাবে ব্যবহার করে তারা যৌগের অণু গঠন করছে। যেমন ধরো আমি একবারে সংক্ষেপ একবারে ছোটটা নিয়ে মিথেন, একবারে সবচেয়ে ছোট হাইড্রোকার্বন, স্মলেস্ট হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন বলা হয় কারণ কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত হয় বলে। এটা পরে তোমাদের পরের যে পার্ট সেই পার্টে পড়াবো। এখানে কার্বনের আমরা জানি যে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6 এবং এখানে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1। এই ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি তাহলে কে কক্ষে দুটো, এল কক্ষে 4টা ইলেকট্রন থাকে আর কে কক্ষে থাকে একটা ইলেকট্রন। এখন কার্বন পরমাণু যদি হাইড্রোজেনের এই 4টে যে পরমাণু আছে 1 2 3 4, 4টা পরমাণু আছে, এই 4টা পরমাণু একটা করে ইলেকট্রন, যদি এটা হাইড্রোজেনের পরমাণু ইলেকট্রন হয়, আমরা যে এরকম ভাবে এটাকে চিহ্নিত করছি, অর্থাৎ সলিড গোল দাগ দিয়ে হাইড্রোজেনের ইলেকট্রনটাকে আমরা চিহ্নিত করছি এখানে, আর কার্বনের ইলেকট্রনগুলো ফাঁপা গোল দাগ দিয়ে এটাকে ডিনোট করছি, মানে সূচিত করছি। প্রত্যেকে এরা 4টা, কার্বনের 4টা ফাঁকা দাগ আর হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, এরা প্রত্যেকে একটা করে জোড় গঠন করলো, ইলেকট্রন জোড় বা ইলেকট্রন পেয়ার। এবার হাইড্রোজেন, আমরা একটু আগে বললাম যে একমাত্র হাইড্রোজেন তার সবচেয়ে কাছের নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে K2, অর্থাৎ তার সবচেয়ে বাইরের পক্ষে দুটো ইলেকট্রন পূর্ণ হলেই সে নিষ্ক্রিয় গঠন কাঠামো লাভ করে। তাহলে এখানে সে তার নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। হাইড্রোজেন দুটো করে নিয়ে তারা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। আর এই 4টা পেয়ারকে মানে সমভাবে ব্যবহার করে, একসঙ্গে ব্যবহার করে কার্বন সে তার হচ্ছে অষ্টক পূর্তি করলো। এইভাবে যে যৌগটা গঠিত হয় একে সমযোজী যৌগ, অর্থাৎ এখানে মিথেন সমযোজী যৌগ, এবং এই ইলেকট্রন পেয়ারগুলোকে একটা ড্যাশ চিহ্নের সাহায্যে দেখানো হয়, অর্থাৎ সমযোজ্যতাকে একটা ড্যাশ চিহ্নের সাহায্যে দেখানো হয়, ড্যাশ চিহ্ন দিয়ে বোঝানো হয় এক একটা সমযোজ্যতাকে। এখানে হাইড্রোজেন গুলো এইভাবে রইল, অর্থাৎ 4টা সমযোজ্যতা দিয়ে এখানে মিথেন অণুটা গঠিত হলো। এগুলোকে বন্ধন ইলেকট্রন জোড় বা বিপিও বলা হয়। এখানে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। রাসায়নিক বন্ধনের ডিটেইলস আলোচনা করা হবে বা তোমরা পড়বে। এখন এটা গেল তার প্রকৃতি বা গঠন। দুটো হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আমরা জানি যে আয়নীয় যৌগগুলো যেহেতু স্থির তড়িতাকর্ষণ বলের প্রভাবে তো আয়ন যুক্ত হয়ে যৌগ গঠিত হয়, যৌগের অণু গঠিত হয়, তাতে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগগুলো অপেক্ষা বেশি হয়। দ্রাব্যতা, এটা যদি বলা হয় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক।
অজৈব যৌগগুলোর ক্ষেত্রে বেশি হয়, কারণ তারা তড়িৎ যদি। আর জৈব যৌগগুলো যেহেতু সমযোজী বন্ধনে আবদ্ধ, তাদের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম হয়। অপেক্ষাকৃত মানে তড়িৎযোজী যৌগ অপেক্ষা কম হয়। এবার যেগুলো দ্রাব্যতা, দ্রাব্যতা সলিবিলিটি দ্রাব্যতা, এরা সাধারণত জলে, জৈব যৌগগুলো জলে অদ্রাব্য, সাধারণত ইউজুয়ালি এরা অদ্রাব্য হয়, অদ্রাব্য। এবং জৈব দ্রাবক, জৈব দ্রাবক, জৈব দ্রাবক যেমন আমরা বলতে পারি কার্বন টেট্রাক্লোরাইড CCl4, অ্যালকোহল C2H5OH, তারপরে ক্লোরোফর্ম CHCl3, এগুলোতে দ্রবীভূত হয়। আরো আছে অ্যাসিটোন, অ্যাসিটোন CH3COCH3, এগুলোতে দ্রবীভূত হয়। একবার নামগুলো বলছি। জৈব দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড, এটা ইথাইল অ্যালকোহল, এটা হচ্ছে ক্লোরোফর্ম CHCl3, CH3COCH3, অ্যাসিটোন ইত্যাদি জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, যেমন অ্যালকোহল নিজেই জলে দ্রবীভূত হয়। ব্যতিক্রম যদি বলি, ব্যতিক্রম আছে, যেমন C2H5OH, এটা ইথাইল অ্যালকোহল, C2H5OH, H5OH এই যৌগটা জলে দ্রবীভূত হয়। কিভাবে হয় না, আমাদের যেমন বললাম যে এখানে বন্ধন তিন ধরনের বললাম, যে একটা তার উদাহরণ আমি ব্যাখ্যা করলাম, তড়িৎযোজ্যতা, সমযোজ্যতা এবং হচ্ছে তোমার অসমযোজ্যতা। এছাড়াও এক ধরনের বন্ডিং আছে, আরো অন্যান্য বন্ধন আছে। আর একটা বন্ধন সেটা হচ্ছে যে হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন হচ্ছে কিরকম ভাবে হয়, ধরো ও, এখানে দেখা হলো ও, এটা হচ্ছে C2H5, এই মূলকটা লিখলাম ইথাইল মূলক। এরপরে লিখলাম যে এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, হাইড্রোজেন, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের অণু। এরপর আমরা লিখছি এটা জলের, এখানে জল, জলের অণু ধরো, এখানে হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, এটা জলের অণু। এই যে জলের অণুর মধ্যে যে অক্সিজেন আছে, এর যে তড়িৎ ঋণাত্মকতা এটা বেশি। তারপরে কি হয়, এখানে স্লাইড ডেল্টা নেগেটিভ চার্জ, খুব সামান্য নেগেটিভ চার্জ তৈরি। আর এখানে এই হাইড্রোজেনের উপরে একটা পজিটিভ চার্জ তৈরি হয়, যেহেতু অক্সিজেনের যে হাইড্রোজেন, অক্সিজেনের দিকে ইলেকট্রন পেয়ার, তখন আমি যেটা বললাম যে এখানে সমযোজ্যতা তৈরি হয়, ইলেকট্রন পেয়ারটা থাকে, এখানে ড্যাশটা যেটা দেখাচ্ছে সেখানে ইলেকট্রন একটা পেয়ার থাকে, মানে ইলেকট্রন জোড়। সেই এদের মধ্যে আবার কম্পিটিশন হয়, এই ইলেকট্রন পেয়ারটা কোন দিকে কার দিকে বেশি থাকবে। তো অক্সিজেনের এখানে যেটাকে বলা হয়, এই ধর্মটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা, এই বলা ইলেকট্রোনেগেটিভিটি। যে ধর্মের প্রভাবে ওই বন্ডিং ইলেকট্রনগুলো, অর্থাৎ বন্ধন জোড়গুলো কোনো মূল পরমাণুর দিকে আকর্ষণ করতে চেষ্টা করে, সেই ধর্মটাকে বলা হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন চেয়ে বেশি, তাহলে এখানে নেগেটিভ হবে, এখানে পজিটিভ হবে। আর স্বাভাবিকভাবে এই জলের অণুর কাছে যখন ইথাইল অ্যালকোহলের অণু আসবে, তখন এই জলের অক্সিজেন পরমাণু এবং ইথাইল অ্যালকোহলের যে হাইড্রোজেন পরমাণু আছে, তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, খুব দুর্বল বন্ধন। এটাকে বলা হচ্ছে যে হাইড্রোজেন বন্ধন। এইভাবে আরো একটা, ধরো এখানে একটা আবার অক্সিজেন পরমাণু এলো ইথাইল অ্যালকোহলে, এখানে C2H5 আর এখানে হলো H। এইভাবে পরস্পর যুক্ত হতে পারে। এখানে আবার আবার এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। এইভাবে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে তারা দ্রবীভূত হয়ে যায়। অর্থাৎ ব্যতিক্রম আছে, কিন্তু সাধারণত জলে অদ্রাব্য, জৈব দ্রাবকে দ্রাব্য। তড়িৎ পরিবাহী, এরপরে আসছে আমি যে কন্ডাক্টিভিটি, অর্থাৎ এরা তড়িৎ পরিবহনে সক্ষম না অক্ষম এবং কেন। প্রথমত বলি যে এরা তড়িৎ পরিবহন ক্ষমতা, তড়িৎ পরিবাহিতা যদি বলি, তাহলে এরা তড়িৎ পরিবহনে অক্ষম, অর্থাৎ অতড়িৎ বিশ্লেষণ, ইংরেজিতে বলা হয় নন ইলেকট্রোলাইট। কেন না, আমরা জানি সেই সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করে যাদের মধ্যে হলে আয়ন উৎপন্ন, যারা কোনো দ্রাবকে দ্রবীভূত হয়, বিশেষ করে জলে দ্রবীভূত হয়ে আয়ন উৎপন্ন করতে পারে, অথবা কিছু কিছু মেটালিক কন্ডাক্টর আছে, ধাতব পরিবাহী আছে, যাদের ইন্টারস্টিশিয়াল স্পেসে আন্তঃআণবিক যে স্থান আছে, সেখানে ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন থাকে। অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের যে ইলেকট্রিক তার বাড়িতে ওয়্যারিং করার জন্য তামা ব্যবহার করা হয়, বা অ্যালুমিনিয়ামের তার দিয়ে যে ইলেকট্রিকের তার টানা হয় 11,000 বা 220-তে, সেখানে দেখা যায় যে অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে ধাতব পরিবাহী। অর্থাৎ ধাতব পরিবাহী আমরা দেখেছি, তার ধাতব পরিবাহীর মধ্যে বললাম যে দুটো আমরা রূপা আছে, অর্থাৎ Ag
অ্যালুমিনিয়াম, এল আছে, সিউ আছে, কপার আছে। এরা কিভাবে তড়িৎ পরিবহন করে না, এদের ইন্টারস্টিসিয়াল অণুগুলোর যে ফাঁকা স্থান সেখানে একটা ইলেকট্রন অবস্থান করে। এই জায়গায় ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন যে আমরা যদি ইলেকট্রনের সমুদ্র, সেখানে এই ধাতব মৌলের পরমাণুগুলো থাকে সঞ্চরণশীল। এগুলো ইলেকট্রন পরিবহনে সাহায্য করে ধাতব পরিবাহী। আর যারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন ধরো NaCl এর কথা বললাম, এরা NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বা অন্য তড়িৎ যৌগ, তারা কি করে NaCl এরা দ্রাবকে দ্রবীভূত হলে দুটো আয়নে বিপরীতধর্মী আয়নে বিশ্লিষ্ট হয়ে যায়। আর্নিয়াসের তত্ত্ব এ সম্পর্কিত আছে। এই দুটো আয়ন তারা তড়িৎ পরিবহনে সক্ষমতা দেখায়। এই সমস্ত পদার্থের যে দ্রবণ, এদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। আর সমযোজী যৌগের ক্ষেত্রে যেহেতু তারা সমযোজ্যতার মাধ্যমে গঠিত হয়, কোনো দ্রাবকে দ্রবীভূত হয়ে আয়নে বিশ্লিষ্ট হতে পারে না বা তার মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকে না, তাই এরা তড়িৎ পরিবহন করতে পারে। এটা হচ্ছে এদের তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করতে গেলে এটা আমরা বলতে পারি। এরপর যে যেটা আসছে সেটা হচ্ছে দাহ্যতা, ইনফ্লেমেবিলিটি। দাহ্য, এরা হচ্ছে ভোলাটাইল, উদ্বায়ী। এরা উদ্বায়ী, সাধারণত উদ্বায়ী হয় এবং দাহ্য অর্থাৎ সহজে আগুন লেগে যায়, ইনফ্লেমেবল, আগুন লেগে যায়। এছাড়াও আছে কি, এখানে আরেকটা ধর্ম আছে যেটা তোমাদের ভালো করে এটা বুঝতে হবে। এটা জৈব যৌগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্মটা হচ্ছে কার্বনের ধর্ম। তার আগে আমাদের কার্বনের যোজ্যতাটা বুঝতে হবে। যে কার্বনের যোজ্যতাটা আমরা যদি বুঝে নিই, তাহলে আমাদের ক্যাটিনেশন ধর্মটা বুঝতে সুবিধা হবে। প্রথমে কার্বনের যোজ্যতাতে আমরা চলে যাব। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক আমরা দেখলাম, কার্বন একটা ধাতব মৌল এবং এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথম কক্ষে, অর্থাৎ এই কক্ষে 2 এবং এই কক্ষে 4টা ইলেকট্রন থাকে। অর্থাৎ সবচেয়ে বাইরের কক্ষে যে ইলেকট্রন থাকে সেটাকে বলা হয় ভ্যালেন্স শেল বা যোজ্যতা কক্ষ। এই যোজ্যতা কক্ষকে যে ইলেকট্রন থাকে সেগুলো বলা হয় যোজক ইলেকট্রন। এটা হচ্ছে যোজ্যতা কক্ষ, যোজ্যতা কক্ষ। এবং একে বলা হয়, এই ইলেকট্রনগুলোকে বলা হয় যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন ইংরেজিতে বলা হয়। এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো থাকে। এখন বিজ্ঞানী কেকুলে, অনেক বিজ্ঞানী এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। বিজ্ঞানী কেকুলে তিনি বললেন যে এই 4টা যে ইলেকট্রন, এগুলো কার্বনের সঙ্গে একই সমতলে থাকে এবং এদের পরস্পর এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এটা কেকুলে প্রস্তাব। কিন্তু ইনি অন্য ধর্মগুলো ব্যাখ্যা করতে চেষ্টা করলেও সমাবয়বতা, তারপর হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, তারপর কার্যকরীমূলক বিভিন্ন জায়গায় থাকা, তারপরে সমগণীয় শ্রেণী, এগুলো কি কারণে সৃষ্টি হচ্ছে এগুলোকে তিনি ব্যাখ্যা করতে সক্ষম হলেন। তখন ভ্যান কক এবং লাবেল, ভ্যান কক এবং লাবেল বলে দুজন বিজ্ঞানী, এরা বললেন যে কেকুলের এই প্রস্তাবিত যে মডেল, এটা ঠিক নয়। একই সমতলও থাকে না আর পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। আমরা যদি সুষম একটা চতুস্তলকের সঙ্গে একটা সুষম চতুস্তলক, সেই চতুস্তলকের 4টা যে শীর্ষবিন্দু আছে, সেই 4টে শীর্ষবিন্দুতে এদের অবস্থান। 4টে শীর্ষবিন্দুকে কেন্দ্র থেকে 4টে যে শীর্ষবিন্দু আছে এইভাবে অবস্থান করে এটা সুষম চতুস্তলকে। এবং এদের পারস্পরিক যে অ্যাঙ্গেলটা হয়, এটা 90 ডিগ্রি নয়, এটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। এটা হচ্ছে যে ভ্যান কক এবং লাবেল এর যে মডেল, যোজ্যতার যে মডেল, সেই লেটেস্ট মডেলটাই হচ্ছে যে এরকম কার্বনের যোজ্যতাগুলো এভাবে থাকে। এরপর যে আমরা বৈশিষ্ট্যগুলো আসলাম, যেটা ক্যাটিনেশন বললাম, যে যোজ্যতাটা বোঝায়, তারপরে বলবো ক্যাটিনেশন। ক্যাটিনেশন ধর্মটা কি, যে কারণে যে 10 লক্ষ বেশি জৈব যৌগ, তার মধ্যে একটা কারণ হচ্ছে ক্যাটিনেশন। আমরা দেখলাম যে মিথেনের মধ্যে কার্বন সঙ্গে 4টা হাইড্রোজেন পরমাণু সমযোজ্যতার মাধ্যমে যুক্ত হয়। অর্থাৎ একটা কার্বন পরমাণু অন্য মৌলের সঙ্গে সমযোজ্যতার মাধ্যমে যুক্ত হতে পারে, তেমনি কার্বন পরমাণুগুলো আবার নিজেদের মধ্যে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল রচনা করতে পারে। যেমন ধরো মিথেন হলো, এবারে ইথেন, দুটো কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে গেল। এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ। সবসময় তোমাদের একটা কথা বলে রাখলাম
যে কার্বনটা লেখার সময় চারটা যোজ্যতা মিলিয়ে নিই। ধরো এখানে আমি যদি বলি যে এখানে কার্বন, এই কার্বনটা চারটা যোজ্যতা কি 1 2 3 4, এটাকে সমভাবে ব্যবহার করতে, তাহলে এই কার্বন আর এটা 1 2 3 4, অর্থাৎ এটা হলো মিথেন, এর নাম হচ্ছে মিথেন, এর নাম হচ্ছে ইথেন, এর নাম হলো ইথেন। আমার দেখো তিনটা কার্বন একসঙ্গে যুক্ত হলো, পরস্পর পরস্পর যুক্ত হলো, এরকম করে হাইড্রোজেন গুলো দিয়ে তার চারটা যোজ্যতা পূরণ করলে এটা হচ্ছে প্রোপেন, এটার নাম হচ্ছে প্রোপেন, এর নাম হলো প্রোপেন। তারপর ধরো চারটে 1 2 3 4, এইভাবে যদি হাইড্রোজেন দিয়ে দাও প্রত্যেককে চারটে করে, হলো এর নাম হচ্ছে বিউটেন, এর নাম হচ্ছে বিউটেন, এর নাম হলো বিউটেন। এইভাবে তারা দীর্ঘ শৃঙ্খল রচনা করে। তাহলে আমরা দেখছি যে কার্বন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের এবং অনেক বেশি সংখ্যক যৌগ উৎপন্ন করতে পারে এই ক্যাটিনেশন ধর্মের জন্য। এটা যেমন একটা তোমার মুক্ত শৃঙ্খল, অর্থাৎ আমরা যদি কোনো মালাকে বাজারে ঝুলাতে দেখি, ঝুলিয়ে রাখে অনেক সময় মালাগুলোকে, তারপর কোনো পরীক্ষায় গেলে গোল করে বেঁধে দেয়। গাঁদা ফুলের মালা যদি ধরো এক একটা, তাহলে সে লম্বা করে ঝুলানো আছে, এটা মুক্ত শৃঙ্খল। যখনই গোল করে বেঁধে দিল তখন সেটাকে বদ্ধ শৃঙ্খল। তেমনি এরা মুক্ত শৃঙ্খল অর্থাৎ চেন তৈরি করতে পারে, তেমনি আবার এরকম ভাবে উৎপাদন করতে পারে, যুক্ত হতে পারে। যেমন ধরো এখানে একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, তাহলে এই চার যোজ্যতা যদি পূরণ করতে হয়, এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, তাহলে এটা কি হলো, এখানে চার, এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এটা যেহেতু এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন, এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। তাহলে ধরো চারটে চতুর্ভুজ তৈরি করলো, চারটে, তাহলে এখানে আমরা দুটো করে দিয়ে দিলাম, তাহলে এ হচ্ছে সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন। এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, সব হাইড্রোজেন পরমাণু এগুলো ফিল আপ করলাম। এইভাবে বদ্ধ শৃঙ্খল রচনা করতে। তাহলে হাইড্রোজেন, এখানে কার্বন হাইড্রোজেন মিলে অসংখ্য যৌগ এইভাবে তৈরি করতে পারে তারা। এছাড়াও এরা ধরো এখানে CH2 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 CH2, এখানে সাইক্লোহেক্সেন, এর নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। আবার এরা যেমন এক বন্ধন, এটাকে বলা হচ্ছে যে এক বন্ধন, এই যে একটা ড্যাশ আছে মানে এক বন্ধন। আবার দ্বিবন্ধন, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনও থাকতে পারে। যেমন ধরো তুমি ইথিলিনের যদি গঠন দেখো, ইথিলিন, ইথিলিন, এটা ইথিলিন, ইথিলিন, ইথিলিন। এখানে কার্বন কার্বনের মাঝে দুটো বন্ধন আছে, দুটো সমযোজ্যতা আছে। মনে রাখবে সবসময় যটাই সমযোজ্যতা থাকে, দুটো বা তিনটা, একটা তার মধ্যে এই সমযোজ্যতাগুলোকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটাকে বলা হয় পাই বন্ধন। সিগমা বন্ধন এবং পাই বন্ধন, মিনিমাম একটা সিগমা বন্ধন থাকবে, বাকিগুলো পাই বন্ধন। অর্থাৎ এখানে যেটা একটা সিগমা একটা। আবার যদি আমরা অ্যাসিটিন দেখি, পরস্পর ত্রিবন্ধন থাকে, এটা দ্বিবন্ধন আর এটা হচ্ছে ত্রিবন্ধন, অর্থাৎ তিনটা সমযোজ্যতা আছে। এখানে এক সিগমা হচ্ছে একটা, পাই হচ্ছে দুটো, অর্থাৎ সিগমা একটা বেশি থাকবে। পরবর্তীকালে যখন আরো যৌগের গঠন ব্যাখ্যা করা হবে পরবর্তীতে, তখন সিগমা বন্ধন পাই বন্ধন কি করে গঠিত হচ্ছে সেটা ভালোভাবে ব্যাখ্যা করে দেওয়া হবে। এছাড়াও এরা আরেকটা ক্যাটিনেশন ধর্মের প্রভাবে বেনজিন রিং অর্থাৎ অ্যারোমেটিক যৌগ তৈরি করতে পারে। কিভাবে? বদ্ধ শৃঙ্খল যৌগগুলোর মধ্যে যেমন দেখলাম এক বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, সেরকম এরকম বেনজিন রিং, ধরো এখানে সি, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, সুষম ষড়ভুজ, এটা এখানে অল্টারনেটিভ একটা ছাড়া একটা বন্ধন, ধরো এখানে দ্বিবন্ধন, একটা ছাড়াও এখানে দ্বিবন্ধন, একটা ছাড়াও এখানে দ্বিবন্ধন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দিয়ে প্রত্যেকে চার যোজ্যতা পূরণ করে দিলাম প্রতিটা কার্বনে। এটাকে বলা হয় বেনজিন। এই যৌগটা হচ্ছে বেনজিন। এটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একবারে সরলতম রূপ। এটা হচ্ছে এটা C6H6 এবং অসংখ্য বেনজিন জাত যৌগ আমরা পরবর্তীকালে যখন বেনজিন বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব, সেখানে এই বেনজিনকে বেনজিন সংশ্লিষ্ট বা বেনজিন জাত বিভিন্ন যৌগ, যেমন টরুইন, যেমন ফেনল, যেমন নাইট্রোবেনজিন, অ্যানিলিন, ন্যাপথালিন এটসেট্রা, অনেক জৈব যৌগ সম্পর্কে সেখানে আলোচনা করা যাবে। এরপর আমাদের
যে জিনিসটা আছে সেটা হচ্ছে সমাবয়ব। এটা একটা আইসোমারিজম। আইসোমারিজম বা সমাবয়ব, সমাবয়বতা। সমাবয়বতা বিভিন্ন ধরনের হয়। আজকে আমি সিম্পলি একটা সমাবয়বতা তোমাদের বলবো। বৈশিষ্ট্যের মধ্যে যখন সমাবয়বতা আলাদা করে পড়ানো হবে তখন আমি আলাদা করে বলবো। এটাকে বলা হয় আইসোমেরিজম। আইসোমারিজম বা সমাবয়বতা, ইংরেজি বলে আইসোমারিজম। যেমন ধরো এই সমাবয়বতা কাকে বলে না, অনেক জৈব যৌগ আছে যাদের একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় কিন্তু তাদের গঠন সংকেত আলাদা। জৈব যৌগের একটা, যেমন আমরা ইনঅর্গানিক করেছি অজৈব যৌগ, সেখানে শুধু আমরা সংকেত মনে রেখেছি। যেমন আমি বললাম নুন বা সোডিয়াম ট্রাইডেনেসিয়াম, যদি বলি তুতে CuSO4 5H2O, এটা মনে রেখেছি। এর গঠন আলাদাভাবে ব্যাখ্যা করা যায় কিন্তু গঠনটা কতটা এখানে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এখানে বেঞ্জিনের ক্ষেত্রে গঠন সংকেতটা কিন্তু একটা ভাইটাল রোল আছে, কারণ এদের গঠন সংকেত আলাদা আলাদা। সংকেত, সাধারণ সংকেত একই হতে পারে, গঠন সংকেত আলাদা আলাদা হতে পারে এবং তাদের ধর্ম সেজন্য আলাদা আলাদা হতে পারে। এই যে ধর্ম জৈব যৌগের, অর্থাৎ যে ধর্মের জন্য সাধারণ সংকেত একই হয় কিন্তু গঠন সংকেত আলাদা আলাদা হয় এবং ভিন্ন ধর্মের যৌগ গঠিত হয়, সেই ধর্মটাকে বলা হচ্ছে সমাবয়বতা বা আইসোমারিজম। যেমন ধরো একটা C2H6O, এটা হচ্ছে সাধারণ সংকেত জৈব যৌগ। এখান থেকে আমরা দুটো যৌগ বলতে পারি, একটা হচ্ছে C2H5OH বা এটাকে এভাবে লেখা যায় CH3CH2OH, একই যৌগ। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। আর একটা হচ্ছে CH3OCH3 অর্থাৎ ডাইমিথাইল ইথার। এটা হচ্ছে নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। আর এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এটা হচ্ছে যে এই ধর্ম সমাবয়বতা ধর্মের জন্য একই সাধারণ সংকেত কিন্তু একটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর যৌগ আর একটা হচ্ছে ইথার শ্রেণীর যৌগ। এই দুটো আলাদা আলাদা যৌগ তৈরি হয়। এছাড়া যদি আমরা এদের সমগণীয় শ্রেণী বলে একটা আছে, সমগণ বা সমগণীয় শ্রেণী, সেখানেও দেখব যে তাদের একটা ধর্মের যোগ আছে, একটা বৈশিষ্ট্য সমগণীয় শ্রেণী। হোমোলোগাস সিরিজ, সমগণীয় শ্রেণী বা সারি, হোমোলোগাস সিরিজ বলা হয়। এখানে হোমোলোগাস সিরিজটা কি? যেমন ধরো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন এবং ডেকেন। সাধারণ সংকেত এদের কি প্রত্যেকে দেখো CN, এদের প্রত্যেকের সাধারণ সংকেত হচ্ছে এদের সাধারণ সংকেত দেখো CnH2n+2, অর্থাৎ কার্বনের সংখ্যাটা, কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 1, তাহলে আমি যদি 1 এর দ্বিতীয় গুণ করি 2, তাহলে দুটো 2 মানে 4 হাইড্রোজেনের সংখ্যা। আবার এখানে যদি 2, তাহলে 2 গুণ 4 আর 2 6, এখানে 3, 3 গুণ 6 দিয়ে 8, এখানে 4, 4 গুণ 8 আর 2 10, এখানে 5, 5 গুণ 10 আর 2 12, এখানে 6, 6 গুণ 12 আর 2 14, এখানে 7, 7 গুণ 14 আর 2 16, এখানে 8, 8 গুণ 16 দিয়ে 18, এখানে 9, 9 গুণ 18 দিয়ে 20, এখানে 10 গুণ 20 আর 2 22। অর্থাৎ এদের সাধারণ সংকেত এক, CnH2n+2 এবং প্রত্যেকের পরমাণু পুঞ্জের ব্যবধান হচ্ছে একটা থেকে একটা চলে যাচ্ছে। দেখো মাইনাস করো CH2, এটা থেকে এটা CH2, এটা থেকে এটা CH2, আবার এটা থেকে এটা CH2, আবার এটা থেকে এটা যাও CH2, আবার এটা থেকে এটা যাও CH2, অর্থাৎ CH2 পরমাণু পুঞ্জের ব্যবধান বিশিষ্ট এই যে সিরিজ, এই সিরিজটাকে বলা হচ্ছে হোমোলোগাস সিরিজ বা সমগণীয় শ্রেণী বা সমগণীয় সারি। এরা সাধারণত একই রকম ধর্ম বিশিষ্ট হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে যে এদের বিক্রিয়ার গতি প্রকৃতি কেমন হয়, বিক্রিয়ার গতি প্রকৃতিটা কেমন। সমযোজী যৌগগুলোর যে বিক্রিয়া হয় সেই বিক্রিয়া, এদের সমযোজী যৌগের যে বিক্রিয়া বা রিঅ্যাকশন গুলো হয় সেই বিক্রিয়ার প্রকৃতি কি রকম? এক হচ্ছে মন্থর, ধীর প্রকৃতি। দুই হচ্ছে উভমুখী এবং অধিকাংশ ক্ষেত্রে উভমুখী বিক্রিয়া হয়। আর হচ্ছে যে জটিল প্রকৃতি, মেকানিজম
পরে আসবো সেটা। তোমরা যদি সায়েন্স পড়ো 11 এ উঠে তখন সেখানে মেকানিজম বা ক্রিয়া কৌশল কথাটা আসবে। এখানেও আছে তোমাদের তোমাদের মিথেনের ক্লোরিনেশনের সূর্যালোকে উপস্থিতি, সেখানে ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন আছে, কতটা ডিটেইলস আছে, মন্থর, ভূমুখী এবং জ্যোতি এই ধরনের রাসায়নিক বিক্রিয়া এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাহলে এখন যদি আমরা এই যে তড়িৎযোজী আর সমযোজী যৌগ এদের মধ্যে যে ডিফারেন্সটা দেখি, এদের মধ্যে পার্থক্যটা কি হবে সেটা যদি আমরা একটু আলোচনা করি। আরেকটা বৈশিষ্ট্য আমি বলে নিই, তারপর পার্থক্যে যাব, সেটা হচ্ছে পলিমারিজেশন। পলিমারিজেশন 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 জেশন অর্থাৎ এদের কোনো অণু, অনেকগুলো অণু সংযোজিত হয়ে বৃহদাকার অণু গঠন করতে পারে এবং যেটা থেকে গঠিত হলো তার থেকে ভিন্ন ধর্মের হয়। যেমন যদি বলি আমরা, ধরো ইথিলিন। ইথিলিন হচ্ছে CH2 এটা একটা গ্যাস। ইথিলিন এটা একটা গ্যাস, গ্যাসীয় প্রকৃতির যৌগ জি। এবং এটা যদি পলিমারাইজেশনে ঘটাই, আমরা পলিমারাইজেশন বিক্রিয়া ঘটাই তাহলে এখানে একটা n সংখ্যক অণু যুক্ত হয়, যুক্ত হয়ে উৎপন্ন করে CH2 এখানে n সংখ্যক অণু বহুগুণিত হয়ে যায়, সমন্বিত হয়ে যায়। তারপরে এখানে CH2 এটাকে বলা হয় পলিইথিলিন। পলিইথিলিন বা যেটাকে আমরা পলিথিন যেটা থেকে উৎপন্ন হলো, অর্থাৎ ইথিলিন যার n সংখ্যক অণু সমন্বিত হলো সেটাকে বলা হয় মনোমার, আর যেটা উৎপন্ন হলো সেটাকে বলা হয় পলিমার। তাহলে যদি পলিমার হচ্ছে এখানে পলিইথিলিন এবং তার মনোমার হচ্ছে ইথিলিন। ইথিলিন গ্যাসীয় পদার্থ, কিন্তু আমরা জানি পলিইথিলিন কঠিন, অর্থাৎ তাদের স্বাভাবিক ধর্মের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই ঘটনাটাকে বলা হয় পলিমারাইজেশন। জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য এটা বলতে গেলে বৈশিষ্ট্য ধরে ধরে যদি আমরা বলি, এক নম্বর উপাদানে যদি যাই, এখানে যদি জৈব যৌগ লিখি, জৈব যৌগ অর্গানিক কম্পাউন্ড, আর এখানে হচ্ছে অজৈব যৌগ। অজৈব যৌগ আর জৈব যৌগের মধ্যে যদি আমরা পার্থক্য করি, এক নম্বর হচ্ছে উপাদান, কম্পোনেন্ট। উপাদানে আমি আগেই বলেছি যে উপাদান হিসাবে কার্বন পরমাণু থাকবেই। এখানে যে কার্বন পরমাণু থাকবেই এমন কোনো মানে নেই। কোনো কার্বন পরমাণু যেমন NaCl এখানে কোনো কার্বন পরমাণু নেই, যেমন কার্বন ডাইঅক্সাইডে আছে, যেমন সালফার ডাইঅক্সাইড এখানে কোনো কার্বন পরমাণু নেই, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4 কোনো কার্বন পরমাণু নেই, HCl এরকম অসংখ্য বলা যায় যে এদের কার্বন পরমাণু থাকবে এরকম কোনো গ্যারান্টি বা কোনো একটা নির্দিষ্ট মূল্য থাকবে অজৈব যৌগের ক্ষেত্রে, এরকম কোনো ব্যাপার নেই। দুই নম্বর হচ্ছে যে যদি আমরা এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলি, গলনাঙ্ক যদি বলি, তাহলে এদের ক্ষেত্রে হচ্ছে অপেক্ষাকৃত কম, এদের হচ্ছে অপেক্ষাকৃত বেশি। তারপর যদি বলি দ্রাব্যতা যদি বলি, এরা হচ্ছে জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, সাধারণত জলে দ্রবীভূত হয় না। সাধারণত আমি এক্সেপশন ব্যাখ্যা করেছি, এরা জলে দ্রবীভূত হয়। এখানে যদি বলা হয় যে আরেকটা বৈশিষ্ট্য, যেমন ধরো যদি বলা হয় বন্ধন, এরা হচ্ছে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, সমযোজী যৌগ। আর এরা হচ্ছে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ, অর্থাৎ তড়িৎযোজ্যতার মাধ্যমে গঠিত হয়। এখানে যদি বলি আমি তড়িৎ পরিবাহিতা, সাধারণত এরা তড়িৎ পরিবহন করে না, অর্থাৎ জৈব যৌগগুলো এরা তড়িতের পরিবাহী, কারণ এরা তড়িৎ বিশ্লেষ্য, দ্রবীভূত হয়ে দ্রাবকে তারা দুটো ভিন্নধর্মী আয়নে বিশিষ্ট হতে পারে। এদের বিক্রিয়ার প্রকৃতি যদি বলি, প্রকৃতি হচ্ছে জৈব যৌগের ক্ষেত্রে বন্ধন হবে, জটিল হবে এবং সাধারণত বহুমুখী হয়। এক্ষেত্রে হচ্ছে সরল প্রকৃতির হয় এবং কম সময়ের মধ্যে সংগঠিত হয়, এটা বেশি সময় লাগে, জটিল নয়। এখানে পলিমারাইজেশন যেটা বললাম, এই পলিমারাইজেশন যে ধর্ম, যদি বলি সমাবয়বতা, 8 নম্বরে সমাবয়বতা জৈব যৌগের ক্ষেত্রে দেখা যায়, এখানে দেখা যায় না, অজৈব যৌগের ক্ষেত্রে দেখা যায় না, এখানে 8 নম্বরে এটা দেখা যায় না। তারপর যদি বলি যে আমরা ওই কার্যকরী মূলক, ফাংশনাল গ্রুপ, এর ক্ষেত্রে দেখা যায় অনেক সময়, অনেক ক্ষেত্রে দেখা যায়, আবার এখানে হচ্ছে দেখা যায় না, কোথাও দেখা যায় না। এই মোটামুটি এদের পার্থক্য। তারপরে আরেকটা বলতে পারি আমরা সমগণীয় শ্রেণী জৈব যৌগের ক্ষেত্রে দেখা যায়।
আর এখানে দেখা যায় না। এই মোটামুটি তোমাদের আজকের যে অংশটা ছিল আমি তোমাদের পাঠদান করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর হচ্ছে যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে। আমিও প্রস্তুত করার চেষ্টায় থাকছি।